হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি পৌশালী, ওয়েলকাম ইউ অল টু আ নিউ ব্লগ। বেড়াতে বেরোলে সত্যিই দেখেছি চোখের পলকে দিনগুলো কিভাবে কেটে যায়। সেদিন ভোর ভোর বেরিয়ে ফ্লাইট ধরে এয়ারপোর্টে অত লোকজন দেখে যেন প্রথমবার অত ভোরে অত লোকজন দেখে এয়ারপোর্টে আবার বেশ অবাক হয়ে আসছিলাম। এসে তো যে জায়গা দেখাচ্ছিল প্রথম দিন, সেই জায়গাটা মিস করেছি কারণ বন্ধ হয়ে গিয়েছিল। তারপরের দিনে একটা গোটা শহর ঘুরেছি স্যানুয়ান নামে, আর তার সেই শহরের মধ্যে ছিল দুটো ফোর্ট, আরও সুন্দর সুন্দর রাস্তা, অলি গলি, আর তার সঙ্গে খুব সুন্দর সুন্দর এখানকার খাবার। সেই সব কিছু দেখে আর ঠিক এর আগের দিনে একটা এলউইনকে বলে ন্যাশনাল রেন ফরেস্টে ঘুরেছি। আর দেখতে দেখতে আজকে একেবারে চতুর্থ দিনে পৌঁছে গেছি। সত্যি যেন হোটেলে ফিরে আর একদমই সময় পাচ্ছি না যে একটু রেস্ট নিয়ে জায়গাগুলো স্মৃতি রোমন্থন করি, সেগুলো একদমই সময় হচ্ছে না। কারণ হোটেলে ফিরেই শুধু মনে হচ্ছে আবার পরের দিনের জন্য প্রিপেয়ার হতে হবে, সকালে উঠে বেরোতে হবে। সকালে উঠে যদি বেরোতে না পারি তাড়াতাড়ি করে, তাহলে বেশ কিছু জায়গা অপূর্ণ থেকে যায় দেখা। তো সেই জন্য আজ চতুর্থতম দিনেও সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে এই সিনগুলো দেখবো বলেই যেন আরও উঠে গেছি। কারণ না তো এত সুন্দর এয়ারবিএনবিটার থেকে যে এরকম ভিউ সেটা উপভোগ করা হবে না, তাই জন্য সকাল সকাল উঠেও গেছি আর রেডিও হচ্ছি আর বেরোতেও হবে। So friends, we are ready to move now. Mostly ready with our breakfast and all. So it's a coffee time. So a little bit of coffee and we'll start. Ron is still sleeping. এখনো ঘুমোচ্ছে ছেলেটা। মোটামুটি রেডি করে দেওয়া হয়েছে, তুলে নিয়ে যাওয়া হবে। ওর একটু ধকল যায়, যেন ওকে একটু ঘুমোতে দেওয়া হয়। একদমই তাই। এই 4-5 দিনের কোনো ট্রিপ হলে আর সেখানে যদি হাইক থাকে, আবার কোনো দিন পুরো শহর জুড়ে ঘোরা হাঁটা থাকে, ও বেশ হেঁটে টেটে কুপোকাত হয়ে যায়। আর রেস্ট তো সেরমভাবে হয় না, রাত্রিবেলাগুলো ফিরে এসে শুধু ঘুম, আবার আর্লি মর্নিং বেরিয়ে যাওয়া, সেই জন্য বেশ টায়ার্ড হয়ে পড়ে। ওই দেখুন জানলা দিয়ে কি সুন্দর সিন দেখা যাচ্ছে। ইভেন জানলার ভিউটাও এত সুন্দর ছিল। সারা রাত যেন মনে হচ্ছে সমুদ্রের ওপর খোলা ঘুমাচ্ছি। একজন সার্ফিং করছে, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই প্যাঁচাগুলো ঝুলিয়ে রেখেছেন এনারা। এই প্যাঁচাগুলো ঝুলিয়ে রাখার কারণ কি জানেন তো? প্রত্যেকটা এখানে যতগুলো এরকম এয়ারবিএনবির জন্য আর কি রুম নেওয়া আছে, আমরা প্রথমে নিচে থেকে দেখে ভাবছিলাম প্যাঁচা বসে আছে এমনি, কিছু কারণে হয়তো প্যাঁচাটা সত্যিকারের প্যাঁচা। ও বাবা, উঠে এসে দেখি না, বেশ কিছু জনের বাড়িতে ওরকম প্যাঁচা ঝুলছে। আর রুমটা কি সুন্দর করে সাজানো না? আর এই প্যাঁচাগুলো ঝুলিয়ে রাখার কারণটাই হচ্ছে গিয়ে, এনারা তো ধরুন এটা এয়ারবিএনবি দিয়েছেন, বসবাস করেন না। তো যদি অন্যান্য কোনো পাখি, তারপরে গিয়ে পায়রা জাতীয় জিনিস, কাঠবেড়ালি, ইঁদুর এসব এসে বাসা না বাঁধতে পারে, ঘরের ভেতরে না হয় নাই ঢুকলো, কিন্তু ব্যালকনিটা তো পুরো নোংরা হয়ে যাবে। আর বাড়ির কোথায় না কোথায় বাসা বাঁধবে, সেটা বাসা বাঁধলে আবার তার নোংরা ফেলবে, ওই করে করে পুরো নোংরা হয়ে যাবে বলে এরকম প্যাঁচা ঝুলিয়ে রাখে, যাতে পরে প্যাঁচা দেখলে তার ইলিউশনে ভয় পায়। তো সেই জন্যই দেখলাম এখানে পাশাপাশি আরও বেশ কিছু বাড়িতে এরকম প্যাঁচা ঝোলানো রয়েছে। এইখানটা তো জাস্ট ভীষণ সুন্দর, মানে এতটা সুন্দর যে হবে রাতে বুঝতেই পারছিলাম না। জাস্ট এক ঝলক আলোর মধ্যে দেখতে পেয়েছিলাম। তো বলছিলাম আমি রাত্রিবেলাতে যে ভীষণ ভালো ভিউওয়ালা এই এয়ারবিএনবিটা। তো দেখুন একেবারে আমাদের এই ব্যালকনিটার নিচেই জাস্ট একটুখানি এরিয়া আছে এই এয়ারবিএনবিটা, তারপরেই হচ্ছে ফুল হয়ে গেছে সমুদ্র। শুধু সমুদ্র না, একেবারে সমুদ্রের জল এইখানটায়। কি অপূর্ব যে লাগছে। আর সারা রাত সমুদ্রের জলের আওয়াজ শুনে শুনে ঘুম, মানে অদ্ভুত একটা অনুভূতি। কারণ যখন ক্রুজে গিয়েছিলাম, ক্রুজে তো সমুদ্রের মধ্যেই ছিলাম, বাট একদম সমুদ্রের ভেতর দিকে, মানে অনেক দূরে গেলে তো সমুদ্র একদম শান্ত থাকে, তাই অত আওয়াজ পাওয়া যায় না। যাই হোক, এখানে আমার কথাগুলো হয়তো ভালো করে শোনা যাবে না, কারণ খুব আওয়াজ হাওয়া আর জলের। তো
এখন আমরা বেরিয়ে যাচ্ছি অন্য একটা শহরে যাব, আর এখানে আবার ফিরে আসবো একেবারে প্রায় রাত্রি হয়ে যাবে। তো যাই হোক, আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এত ভালো ভিউ। পিপি এখানে বসে কফি খেতে কেমন লাগছে? লাগছে তো খুবই ভালো, প্রচুর আওয়াজ। হ্যাঁ, কিন্তু কোনো আওয়াজে শোনাও যাচ্ছে না কথা, আর তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, বেশি এনজয় করার টাইম নেই। আর আমাদের রনটা এখনো ঘুমোচ্ছে, যেখানেই আনছি ঘুমিয়ে পড়ছে। রন উঠে পড়া। অসাধারণ লাগছে এখন রোদ্দুর বেরোনোর পর। অসাধারণ ভিউ, অসম্ভব সুন্দর, ব্রেথটেকিং ভিউ। ওয়েভসের পর ওয়েভস যাচ্ছে, মানে এখানে ঘন্টার পর ঘন্টা পুরো দিনটা কাটালে তাও এনাফ নয়। আর আমার খুব ফিল হচ্ছে কি যে আমরা আছি সঙ্গে বাবা মা এরা থাকলে খুব ভালো লাগে। মামনি ভাবি পুরো ফ্যামিলিকে নিয়ে যদি এখানটায় কাটাতে পারতাম, দেখাতে পারতাম সকলকে, খুবই ভালো লাগতো আর কি। চলুন এবার বেরিয়ে পড়েছি। এয়ারবিএনবি যেই শহরটা, সেই শহরটার থেকে আর একটা অন্য শহরে এসেছি, ওই ঘন্টাখানেকের পথ। পঞ্চে নামক এই শহরটি ক্যারিবিয়ান সাগরের তীরে অবস্থিত। শহরটি লা পার্লা দেল সুর বা দক্ষিণের মুক্ত নামেও পরিচিত। শহরটি তবে বেশ বড়, তবে এত বড় জায়গা জুড়ে আমরা না ঘুরলেও যেই প্লাজাটিতে আমরা ঘুরেছি সেখানটাতে ছিল একটা ফায়ার স্টেশন, যেটা পুরনো, বহু পুরনো, আর তার সঙ্গে ছিল বেশ বড়সড় একটা সিংহর মুখওয়ালা ফোয়ারা, আর তার সঙ্গে এই ক্যাথেড্রালটি। আর এই ফায়ার স্টেশনটা 1882 সালে তৈরি হয়েছিল, যেটি পুয়ের্তো রিকোর প্রথম ফায়ার স্টেশন হিসেবে ব্যবহৃত হতো। এখন তবে এটা ফায়ারিং ইতিহাসের জাদুঘর অথবা মিউজিয়াম হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এন্ট্রি ফ্রি। প্লাজার ইতি উতি চারিদিকেই মোটামুটি টুকটাক খাওয়া দাওয়া আর কেনাকাটার জন্য বেশ কিছু দোকানদানি ছিল। তার মধ্যে থেকে আমরা একটা পছন্দ মতো রেস্টুরেন্ট বেছে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে ওখান থেকে আরেকটু দূরে রওনা দিয়েছিলাম অন্য আরেকটি শহরে যাওয়ার জন্য, যার নাম কাবো রোহো। এটি মোটামুটি পুয়ের্তো রিকোর দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য স্থান, কারণ কাবো রোহো সল্ট ফ্ল্যাটস এই জায়গাটার নাম, আর বাংলায় যাকে আমরা বলি লবণের মাঠ। খুব ইন্টারেস্টিং লেগেছিল জানেন তো জায়গাটা, মানে পুরো ব্যাপারটা এত সুন্দর করে তুলেছিলাম, আর সেটা যদি আপনাদের সত্যি দেখাতে পারতাম, আপনাদের সঙ্গে শেয়ারটা করতে পারতাম। অল্প স্বল্প শুধু ওই রিলসের জন্য যা তুলেছি সেগুলোই বেঁচে গেছে, সেগুলোই না হয় আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু তাতে খুব ভীষণ ভালোভাবে বোঝার উপায় নেই। এই কাবো রোহো হলো পুয়ের্তো রিকোর প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নুন উৎপাদন কেন্দ্র। এখানে শত শত বছর ধরে প্রাকৃতিক উপায়ে লবণ সংগ্রহ করা হচ্ছে সূর্যের তাপে এবং সমুদ্র জলকে শুকিয়ে। আর কাবো রোহো সল্ট ফ্ল্যাট যেই জায়গাটা, সেইখান থেকে বেশ কিছুটা পথ হেঁটে আসলে সেখানে গিয়ে এই কাবো রোহো লাইট হাউসটা দেখতে পাওয়া যায়, যেটা আমরা একটা ড্রোন ভিউ তুলতে পেরেছি। ক্যারিবিয়ান সাগরের একদম ধারে বেশ সুন্দর একটা লাইট হাউস, আর লাইট হাউসটার কালারটাও অপূর্ব। তবে জানেন তো সবচেয়ে বেশি ভালো লেগেছে আর মজার লেগেছে যেই রাস্তাটা পার করে আমরা এমন একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছি। সেই রাস্তাটা জানেন তো পুরো গাছে ভর্তি, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আর সেই যে গাছগুলো না অনেক সময় সমুদ্রের জল ওখানে ভেতরে ঢুকে যায়। আর ওই যে একটু আগে দেখতে পাওয়া গেল যে এক ধরনের কাঁকড়া, সেই কাঁকড়াগুলোকে বলে হচ্ছে গিয়ে হারমিট ক্র্যাব। আর এই হারমিট ক্র্যাবের বাংলা খুঁজতে গিয়ে
কি একটা অদ্ভুত নাম দেখলাম জানেন তো। দেখলাম এই কাঁকড়াটিকে নাকি ঘর পালানো কাঁকড়াও বলা হয়। তার কারণ হচ্ছে এরা সাধারণত খোলের ভেতর ঢুকে বাসা বানায়। কারণ হারমিট ক্র্যাব যতটুকু জানি সেটা হচ্ছে গিয়ে নর্মাল কাঁকড়ার যে পেছনের অংশটা হয় সেটা একটু হার্ড হয়, বাট হারমিট ক্র্যাবের সেইটা সফট হয়। ফলে সেই জায়গাটাকে ওরা সুরক্ষিত রাখার জন্য শামুকের খোল খোঁজে, আর যত বড় হয় তত বড় শামুকের খোলের দরকার পড়ে। সেই জন্য কখনো ছোট কখনো বড় এরকম জায়গা অনুযায়ী আর সাইজ অনুযায়ী ওরা ওরকম শামুকের খোল খুঁজে তার ভেতর ঢোকে। আর সাধারণত শামুকের খোল তো এই সমুদ্রের পাড়, তারপরে যেখানে জলাভূমি এরকম জায়গাতে পড়ে থাকতে বেশি দেখা যায়। তো সেই জন্য হারমিট ক্র্যাবও এই ধরনের জায়গাগুলোতে বেশি দেখতে পাওয়া যায়। তো আমরা এই পৌঁছেছি যে সমুদ্রের এই পাড়ে যে জায়গাটা দিয়ে এসেছি সেইখানটায় ওই যে জল ঢুকে যায়, নিয়ে কাদা কাদা হয়ে যায়, সেখানে প্রচুর এরকম কাঁকড়া আর হারমিট কাঁকড়ার গর্ত দেখেছি। আর তার সঙ্গে দেখলাম একটা শিয়ালও, জানেন তো। আর শিয়াল মানেই সে তো কাঁকড়া খায়, আর ওইখানে কাঁকড়া আছে তাই জন্য শিয়ালও আছে। খুব ভালো লাগতো যদি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, বা সবটা যেটা তুলেছিলাম সেগুলো দেখাতে পারতাম, কিন্তু পারছি না। তার কারণটা এবার চলুন বলি। এবার আসা যাক অঘটন বা দুর্ঘটনার কথায়। কথায় আছে না, যার সব ভালো তার শেষ ভালো, অথবা এটাকে উল্টেও বলা যায়, যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু আমাদের জন্য যেটা ঘটেছে সেটা প্রথমটারই একটু অদল বদল হয়ে গেছে শুধু। মানে যার সব ভালো তার শেষটাও ভালো হয়নি আর কি। শুরু করেছিলাম যাত্রা বা দিন অথবা এই ট্রিপটা ভীষণই আনন্দের সঙ্গে, খুব সব কিছুই ভালো ভালো কাটছিল। ইভেন সব কিছু ভালো কেটেওছে, এত সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি, এত ভালো ভালো খাবার খেয়েছি, আর সর্বোপরি সমস্ত থাকার জায়গাগুলোও যেন একদম মন ভরন্ত। কিন্তু সব থেকে শেষে এসে যেই ঘটনাটা ঘটেছে সেটা বুঝি ভীষণই খারাপ, আর কারোর সঙ্গে যেন কোনোদিনও এরকম কোনো ঘটনা না ঘটে। যাগে চলুন এবার না হয় এই সমুদ্রের আছড়ে পড়া ঢেউ দেখতে দেখতে আর আপনাদের কাছে সেই ঘটনাটাই বলি। ঘুরতেছিলাম ভালোই, আর আজকের পরে কালকেও ঘুরেছি সকাল থেকে, দিনটা ভালোই। আর কালকের দিনটাই হচ্ছে আমাদের পুয়ের্তো রিকোতে শেষ দিন, আর সেজন্য যেই জায়গাটাতে আমাদের যাওয়ার কথা সেটা একটা সকাল সকাল ফেরি ধরে যাওয়ার কথা। তো আবার ফিরে গিয়েছিলাম সেই সুন্দর এয়ারবিএনবিটাতে। ওটাতেই আমাদের আজকের রাতের শেষ রজনী, আর গন্তব্য ওখানে। তো রাতে ফিরে পরদিন সকাল সকাল যথারীতি রেডি হয়ে আর বেরিয়ে পড়েছিলাম। বেশ অনেকটা সকালেই বেরিয়েছিলাম, যেহেতু ফেরি ধরে আবার আর একটা অন্য আইল্যান্ডে যেতে হবে। এইটা তো এমনি পুয়ের্তো রিকো একটা আইল্যান্ড, আর তাছাড়াও এইখানে এই সমুদ্রের মধ্যেই ছোট ছোট আরও সুন্দর সুন্দর আইল্যান্ড ছিল। তো সেই আইল্যান্ডগুলোও দেখা যায় এবং থাকাও যায়, সময়ও কাটানো যায়। তবে সেই আইল্যান্ডগুলোতে এত জনবসতি বা এত হোটেল কোনোটাই নেই, আছে তবে খুব কম সংখ্যক। তো সেই রকমই আমরাও সকাল সকাল ফেরি ধরে বেরিয়ে পড়েছিলাম সেই আইল্যান্ডের উদ্দেশ্যে, যেই আইল্যান্ডের নাম কুলেব্রা। আর আইল্যান্ড সংলগ্ন যে বিচটিতে আমরা ছিলাম সেই সময় কাটানো বিচটার নাম হচ্ছে ফ্লেমিঙ্গো বিচ। অসাধারণ দৃশ্য ছিল সমস্ত সেই বিচের, আর পরিবেশটাও ছিল খুবই মনোরম। আর বিচের জল সে বলার মতোই নয়। যেইটুকু জায়গা শুধুমাত্র আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি সেটা হলো গিয়ে ওই ড্রোন ভিউ যেটুকু নিতে পেরেছি সেই জায়গাটা। তবে আজ এখন এই সমুদ্রের পাড়, ওইদিকে ওই জলাভূমি, এই লাইট হাউস, এই সমস্ত কিছু ছেড়ে এই জায়গাটাকে পেছনে ফেলে আমাদের বিদায় নিতে হবে। কারণ এখান থেকে আমরা যাব অন্য একটা জায়গায় যেখানে আছে বেশ কিছু রঙিন রঙিন বাড়ি। সেটাও পুয়ের্তো রিকোর খুব পপুলার ভিজিটিং স্পটগুলোর মধ্যে একটি। স্বপ্নের মতো এই নীল রঙের জলটাকে ছেড়ে আর এই শান্ত জায়গাটাকে পেছনে ফেলে রেখে যেতেই ইচ্ছে করছে না। মনে হচ্ছে আরও ঘন্টার পর ঘন্টা বসে এখানে সূর্যাস্তটা দেখে তারপরে গিয়ে ফিরি। কিন্তু না, বেড়াতে আসলে তো সমস্ত জায়গায় মোটামুটি ঠিক করে নিতে হয়। ওই জন্যই আমরা এই জায়গাটাকে পেছনে রেখে
এগোলাম আমাদের নেক্সট গন্তব্যে। তো সেইখানে যথারীতি পৌঁছতে বেজেছিল রাত্রি প্রায় 7:30 মতো। যেই 7:30টাতে এই পুয়ের্তো রিকোতে রাতের অন্ধকার বেশ ঘনই নেমে গিয়েছিল, ফলে যেই রঙিন রঙিন বাড়িগুলো দেখব বলে গিয়েছিলাম, এমনকি সূর্যের আলোতে সকালে অথবা দুপুরের দিকে যে অপূর্ব সুন্দর রং হাসে দেখতে পাওয়া যায়, সেইটা অত ভালো দেখতে না পেলেও যাই হোক মনের জোরে অ্যাটলিস্ট জায়গাটাতে পৌঁছতে পেরেছিলাম। আসলে সবটাই তো ধরুন ড্রাইভ করে করে যাওয়া, আর অত ড্রাইভ, এত ঘোরা, আর তার মধ্যে অনেক রাত করে ফেরা, আর বেশ সকাল উঠে বেরোনো, সেই জন্যই যথারীতি রাত্রিও হয়ে গিয়েছিল। আর তারপরে গিয়ে এয়ারবিএনবিতে ফিরতে বেশ রাত হয়েছিল। রাতে খাওয়া দাওয়া সেরে সব কিছু প্যাক করে পরদিন সকালের জন্য শুতেও বেশ অনেকটা রাত ঘনিয়েছিল। তবে যথারীতি সকালে তাড়াতাড়ি উঠে ফেরিঘাটে চলে গিয়েছিলাম। ফেরি ধরে যেই ছোট্ট আইল্যান্ডটা আর বিচটার কথা বললাম সেখানেও গিয়েছিলাম। সেখানে পৌঁছানোর পরে সাধারণত ওই ফ্লেমিঙ্গো বিচ আর ওই কুলেব্রা বলে আইল্যান্ডটাতে পৌঁছানোর জন্য প্রাইভেট জেটেও যাওয়া যায়, আবার ফেরিতে করেও যাওয়া যায়। তবে ওই ফেরিগুলোর টিকিট কিন্তু আগে থেকে অনলাইন বুকিং করতে হয়। অন দ্য স্পটে না পাওয়ার চান্সটাই বেশি, স্পেশালি যখন হচ্ছে সিজন থাকে। আর আমরা যে টাইমে গিয়েছিলাম ওটা ছিল স্প্রিং ব্রেক প্লাস পুয়ের্তো রিকো যাওয়ার পিক সিজন, ওই সময় থেকে স্টার্ট হচ্ছিল। সো সেই জন্য আমরা টিকিটটা অনলাইন কেটেই রেখে দিয়েছিলাম। নিজেদের গাড়িতে করে ফেরিঘাটে পৌঁছানোর পরে ওখানেরই পার্কিং লটে গাড়ি পার্কিং করে রেখে তারপরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে যখন ফেরি আসে তখন যে যার মতো ফেরিতে উঠতে হয়, মানে যার যখন নাম্বার আসে, যার যখন লাইনের কিউ আসে, সেই সময় ফেরিতে উঠে পড়তে হয়। তো ফেরিতে উঠে তারপরে গিয়ে ওই 40 মিনিট অ্যারাউন্ড একটা ট্রিপ টাইম, তো সেই সময়টুকু ফেরিতে কাটিয়ে তারপরে গিয়ে ওই দিকে আইল্যান্ডটা যেটা বললাম যে কুলেব্রা নামক আইল্যান্ডটাতে পৌঁছানো যায়। তো সেরকম মতোই পৌঁছে গিয়েছিলাম। ওখানে পৌঁছানোর পরে আবার ওই আইল্যান্ডটি ঘোরার জন্য আরেকটা গাড়ি ওখান থেকে রেন্ট নিতে হয়। যদি কেউ রেন্ট না নেবে মনে করে সেক্ষেত্রে সে রেন্ট নাও করতে পারে, তবে সেক্ষেত্রে পায়ে হেঁটে ঘুরতে হবে। কিন্তু এই পায়ে হেঁটে ঘোরাটা আবার একটু টাইম টেকিং, বিকজ ওখানে যদি এক বেলার জন্য যাওয়া হয়, আবার সকালের ফেরিতে গিয়ে আবার সন্ধ্যের ফেরিতে ফিরে আসা হয়, তাহলে কিন্তু একটু অসুবিধে হবে, কারণ সেটা অনেকটা টাইম টেকিং হয়ে যাবে। তখন গিয়ে ওই একটা বেলার মধ্যে যেই উদ্দেশ্য নিয়ে এই আইল্যান্ডটাতে আসা হয়েছে সেইটা পূরণ হবে না। অর্থাৎ কি না, আইল্যান্ডটিতে যেই বিচটি আছে বললাম ফ্লেমিঙ্গো নামক বিচটি, যেটি সারা পৃথিবীর মধ্যে অন্যতম একটা ফেমাস বিচ। কি অপূর্ব সুন্দর তার স্বচ্ছ টারকোয়াইজ কালারের জল, আর জলের মধ্যে ওপর থেকে দেখা যাচ্ছে যেখানগুলোতে স্নরকেলিং করে সেই জায়গাগুলো বেশ কালো কালো হয়ে রয়েছে। তো স্নরকেলিং করা যায়, বসে অনেকক্ষণ সময় কাটানো যায়। তারপরে তো যেহেতু একটা শান্ত সমুদ্র আর বিচটা অপূর্ব সুন্দর ছিল, সো জলটা যেটা সামনের দিকে সেই জায়গাটা বেশ শান্ত, তো ওখানে খুব অনেকক্ষণ ধরে সুইমিংও করা যাচ্ছিল। তো দেরি করে পৌঁছলে সেই স্বাদটাই গ্রহণ করা যেত না বেশিক্ষণের জন্য, তার জন্য একটা কার রেন্ট নিতে হতো। তো যাই হোক, দাঁড়ান আবার গল্পটা একটু পরে বলি। এখন আপাতত আজকের দিনে রাত্রিবেলায় বললাম যেই গন্তব্যে পৌঁছানোর কথা সেইখানে পৌঁছেছি। এই যে এইগুলোই হচ্ছে রং বেরঙের কালারফুল ঘরবাড়িগুলো, যেগুলো দিনের আলোতে সত্যি দেখতে অপূর্ব লাগে। যে কোনো কালারফুল জিনিস সত্যি আলো পড়লে তা আরও বেশি দেখতে ঝকঝকে লাগে। আর এই হলো গিয়ে সেই ফেরিঘাট এবং ফেরি ধরে পেরিয়ে আসা সমুদ্রের জায়গাটা। আর তারপরে গিয়ে এইটা হলো গিয়ে আসল ফ্লেমিঙ্গো বিচ। আর ওই মাঝে দেখা যাচ্ছে কালো কালো জায়গাগুলো, ওইগুলোই হচ্ছে যেখানে স্নরকেলিং করে মাছ টাছ আরও অনেক কিছু দেখতে পাওয়া যায়।
আর ওই দিকের পাহাড়টা দেখুন, যার গায়ে হালকা হালকা রোদ পড়েছে, যেন দেখতে সত্যিই জীবন্ত পাহাড় মনে হচ্ছে। আর চারদিকের আইল্যান্ডটাতে যেখানে জল তো জল, আর তাছাড়া বাকি অংশটুকুতে কি সুন্দর সবুজ সবুজ হয়ে গাছ হয়ে রয়েছে, কি অপূর্ব যে লাগছিল দেখতে। তার মধ্যে এই ড্রোন ভিউটুকু স্মৃতির ঝুলিতে করে আনতে পেরেছি। তবে ওইখানে দূরে বালির মধ্যে আমরা একটা ছাতা পেতেছিলাম। এছাড়াও যে কোনো স্নরকেলিং গিয়ার্স সমস্ত কিছুই এই বিচটিতেও ভাড়া পাওয়া যাচ্ছিল, আর তাছাড়াও ফেরিঘাটে যেখানে নেমেছি সেইখান থেকেও রেন্ট করা যাচ্ছিল। তবে এই ছাতা শুদ্ধ সমস্ত কিছু স্নরকেলিংয়ের গিয়ার $5 থেকে $10 মধ্যে দাম পড়েছিল। যদিও আমরা স্নরকেলিংটা আর করিনি, শুধু ছাতা পেতে বসেছিলাম আর উপভোগ করেছিলাম এই সুনীল সমুদ্রকে। আসলেই এই একদম শেষ দিনে একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপে আসার আমাদের খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে বললাম যে ফেরির টিকিট অনলাইন আগে থেকে বুকিং করতে হয়, আর সেই বুকিং করার জন্য প্রায় 2 মাস আগে থেকে দেখতে হয়েছিল। আর 2 মাস আগে থেকে যেই দিনগুলোতে আমরা চাইছিলাম আসতে, সেগুলো দেখতে দেখতে হঠাৎ একদিন দেখা হয়নি, আর তখনই সমস্ত সোল্ড আউট হয়ে গিয়েছিল। যেহেতু আমরা সানডে ছিল যেদিন, সেদিন এই দ্বীপটিতে এসেছিলাম, আর তার আগের দিনে আসতে চেয়েছিলাম স্যাটারডে, তো সেটার সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছিল। ফলে একদম লাস্ট দিনে, মানে বাড়ি ফেরার আগের দিনে এই দ্বীপটিতে আসতে হয়েছে। আর তার ফলস্বরূপ মোটামুটি ওই আগের এতদিন ঘোরার একটা ধকল রয়ে গেছিল, আর সেই ভেবে আমরা বলেছিলাম যে ঠিক আছে, একদম ফার্স্ট ফেরিটা না গিয়ে তারপরের ফেরিটাতে, সেকেন্ড ফেরিটাতে যাব, যেটা কিনা ওই 8:30টার মধ্যে ফেরিটা স্টার্ট করে একদম এই আইল্যান্ডটাতে 9টা 9:30 নাগাদ পৌঁছেছিলাম। তো যথারীতি তারপরে নেমে কার রেন্টাল থেকে কার তুলে তারপরে একটু খাওয়া দাওয়া সেরে যখন এই বিচে আসি, তখন দেখি যতটুকু অংশ বিচের ওই দিকটা দেখতে পাচ্ছেন সমস্তটাই বুকড হয়ে গেছিল। শুধু আমরা একদম লাস্টে একটা জায়গা পেয়েছিলাম যেখানে ছাতাটা আমাদের বসিয়েছিলাম, আর সেটা তখন বেশ বেলা হয়ে গিয়েছিল। তার জন্যই মোটামুটি আমরা যখন স্নরকেলিংয়ের গিয়ারগুলো চাইতে যাই, সমস্ত দোকানপাট এমনিতে সানডে এখানে প্রায় বন্ধ, খুব কম সংখ্যক দোকান খোলা ছিল। আর তার জন্য এই আইল্যান্ডে যেই ওদের নিজস্ব গিয়ারগুলো পাওয়া যাচ্ছিল, সেগুলো যখন চাইতে গেলাম সময়ের বেশি হাতে ছিল না বলে ওনারা বললেন যে এখন আর দেওয়া যাবেও না। তো যাই হোক, সঙ্গে করে নিয়ে আসলে খুব ভালো হয়। আর আমাদের এয়ারবিএনবিটাতেই সব ছিল, শুধু সেভাবে আমরা বুঝতে পারিনি বলে নিয়ে আসিনি। আদারওয়াইজ ওই এয়ারবিএনবি থেকেও চেয়ার, তারপরে গিয়ে বাকি স্নরকেলিংয়ের যেগুলো গিয়ার্সগুলো লাগে সেই সমস্ত কিছু নিয়ে চলে আসলেই আর রেন্টের অপেক্ষাতে বসে থাকতে হতো না। তো যাই হোক, এই জিপটি আমরা ভাড়া নিয়েছিলাম। এখানে 2 রকমের গাড়ি ভাড়া পাওয়া যায়। এক হচ্ছে গিয়ে এই জিপ, আর জিপের মতোই দেখতে আর এক রকম গাড়ি ব্রঙ্কো বলে, আর তাছাড়া হচ্ছে গিয়ে ওই গল্ফ কারগুলো। তো গল্ফ কারেই কোনোদিনও চড়িনি বলে গল্ফ কারই নেওয়ার ইচ্ছে ছিল। আর গল্ফ কারগুলো হচ্ছে এই জিপের থেকে $10 মতো করে কম, মানে জিপের যদি রেন্ট হয় পার ডে $120, তাহলে গল্ফ কার $100 কি $110 মধ্যে পাওয়া যাচ্ছিল। এবার তাহলে আসি, সব ভালো যার শেষ ভালো নয় কেন। সব কিছু করার পরে আসল দুর্ঘটনাটা ঘটলো এখানে, আর ঘটবি তো ঘট একদম শেষে, যখন হাতের থেকে সব কিছু বেরিয়ে গেছে। জাস্ট ফেরি থেকে নামলাম, কিন্তু মাঝখানে বেশ অনেকটা টাইম ব্লগ করিনি, কারণ একটা মানে ঘটনা ঘটে গেছে। তো ঘটনাটা হচ্ছে গিয়ে, আমি যেই ক্যামেরাটা ব্যবহার করি আর কি ব্লগ করার জন্য, DJI, সেই ক্যামেরাটা হঠাৎ করে আমরা যেই জিপটা ভাড়া নিয়েছিলাম আর কি, রেন্ট নিয়েছিলাম, তো সেইটা থেকে সেটা যখন জমা দিতে যাব, তখন হঠাৎ মনে হলো যে জমা দেওয়া হয়ে গেছে জাস্ট, তখন হঠাৎ মনে পড়লো যে আরে DJIটা কোথায় গেল, ক্যামেরাটা। তো সারা ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে কোথাও পেলাম না, আর দীপ জাস্ট সেই মুহূর্তেই চাবিটা ড্রপ করে দিয়েছে, যেখানে চাবিটা ড্রপ করার কথা আর কি, সেই জায়গায় চাবিটা ড্রপ করে দিয়েছিল। তো তার জন্য আর ক্যামেরাটা পাইনি, আমরা শুধু
করার মধ্যে আবার একবার গিয়েছিলাম ওই যেখান থেকে সকালে রেন্ট নিয়েছিলাম সেই জায়গাটাতে আবার ফিরে গেছিলাম। ফিরে গিয়ে দেখেছিলাম যে গাড়িটা যেখানে আছে গাড়িটার মধ্যে কোথাও ক্যামেরাটা পড়ে আছে নাকি। তো যথারীতি ও বলছিল যে ওর সিটের মধ্যেই ক্যামেরা পাওয়ার কথা, ওর সিটে ছিল, আমায় বলেছিল বোধহয় সরাতে, কিন্তু আমি তো অত খেয়াল করিনি কারণ ক্যামেরাটা অলওয়েজ আমার কাছেই থাকে। তো যাই হোক, এখন মনে দুঃখ নিয়ে ফিরছি। এখানে অনেকে বলেছেন যে আশ্বস্ত করেছেন যে এখানে কোনো জিনিস লস্ট অ্যান্ড ফাউন্ড মানে ফাউন্ডে চলে যায় যদি কোনো জিনিস হারিয়ে যায়। তো সেই আশাতেই আর কি একটু আছি। সকাল সকাল আর্লি মর্নিং ফোন করতে বলেছে, আর দীপ অলরেডি ইয়ে করে দিয়েছে, কি বলে মেল করে রেখেছে, কিন্তু মেল নাকি ওরা 2 দিন পরে দেখে। তো 2 দিন পরে দেখলে তো হবে না ধরুন, কারণ কালকে সকাল থেকে আবার ট্রিপ শুরু হবে আর নতুন ট্যুরিস্ট। সো আমরা একটা ট্যাক্সি ধরে আর গিয়েছিলাম ওই রেন্টাল কারে আবার। তো যাই হোক, এখন ওই জন্য তখন আর ব্লগও শেষ করা হয়নি, তার কিছু খাওয়াও হয়নি, ছেলেটারও কিছু খাওয়া হয়নি। তারপরে যাই হোক, এখন বাড়ি যাই। একটু খারাপই লাগছে যে ক্যামেরাটা আজ 3-4 বছর ধরে সঙ্গে আছে। তো যাই হোক, এখানে তখন বলতে গেলে মাথা কারোরই ঠিক ছিল না, তাই কখন কতটা বলবো আর কোনটা বলতে পারবো না সেইটা ঠিক কাজই করছিল না। সব থেকে বড় কথা যে ওই যে বললাম যে ট্যাক্সি নিয়ে আমরা আবার ফেরিঘাট থেকে যেটা কার রেন্টাল অফিস ছিল সেখানে ফিরে গিয়েছিলাম। সেখানে ফিরে গিয়ে আমরা ওই বন্ধ কারের ভেতরে ড্রাইভারের সিটের মধ্যে আমাদের ক্যামেরাটি পড়ে থাকতে দেখেছিলাম। আর সেটার যে একটা ফটো বা ভিডিও তুলে রাখবো সেই মুহূর্তে এতটাই হেল্পলেস হয়ে গিয়েছিলাম যে মাথা কোনোভাবেই কাজ করেনি। অথচ দেখুন ফটো ভিডিও সবসময় তুলছি এবং করছি। এবার মনে হচ্ছে যে কার রেন্টালের অফিসেই যদি গিয়েছিলাম তাহলে কেন অফিসের কাউকে বলিনি। আসলে ওই যে বললাম যে সানডে ছিল দিনটা, আর সানডেতে এই কুলেব্রার সব কিছুই প্রায় বন্ধ। কিছু কিছু জায়গা খোলা থাকে, কিছু কিছু রেস্টুরেন্ট খোলা থাকে, আর তার মধ্যেই কার রেন্টালটিও এর অফিসটা দুপুর 3টে অবধি খোলা থাকে, আর তারপরে গিয়ে অফিস বন্ধ করে দেয়। কিন্তু এই যারা কার রেন্ট নেয় তাদের জন্য সন্ধ্যে 6টা অবধি সময় দেওয়া থাকে কার কি আর কার দুটোই জমা দেওয়ার জন্য। তো আমরাও যথারীতি তাই গিয়েছিলাম। এবার সেকেন্ড টাইম যখন ট্যাক্সি করে ফিরে গিয়ে দেখলাম, সেটা তো বললামই যে তখন আর মাথায় নেই, কাজও করছে না মাথা যে একটা ফটো তুলে নিই যে আমরা আমাদের ক্যামেরাটা ওখানে দেখেছি। পরে মনে হলো যে আমার কাছে তো আমার লিপস্টিক ছিল, লিপস্টিক দিয়ে কাঁচে লিখে আসলেও হতো যে এই নাম্বারে কল করতে। তো যাই হোক, আজ আবার পরের দিন সকাল, এটা হচ্ছে গিয়ে এয়ারবিএনবি থেকে আমরা ছেড়ে চলে যাব। আর গতকাল যে ওই আইল্যান্ডে আমরা আমাদের ক্যামেরাটা ফেলে এসেছি তার জন্য সকাল 7টার সময় ওদের অফিস খুলতেই ফোন করে সেটা জানিয়ে দিয়েছি। কিন্তু এখন ওনারা 1-2জন ফোন ধরেছেন, ফোন ধরে বলেছেন যে ঠিক আছে গাড়িটায় আমরা দেখে আসছি, গাড়ির যিনি নিয়েছিলেন তার নাম, ফোন নাম্বার সব কিছুই জেনেছেন। তো এই মুহূর্তে আমরা বেশ একটু আশাতেই ছিলাম বা আছিও যে ক্যামেরাটা আমরা আবার ফেরত পেয়ে যাব। সব মিলিয়ে একেবারে যেন বিপদ আষ্টে পৃষ্ঠে ধরেছিল, আবার তাও শেষ দিনে। কারণ এই এয়ারপোর্টে যেতে হবে সেটা একটা চাপ, তারপরে আবার এই এয়ারবিএনবিটা গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু হ্যান্ড ওভার করে যেতে হবে। এয়ারবিএনবি তো সাধারণত একটু সব ক্লিন করে তারপরে গিয়ে যা যা ইউজ করেছি সেগুলো ঠিকঠাক করে না গেলে আবার সেটার সমস্যা হয়, তাই জন্য। আর তাছাড়া আবার দেশে ফিরতে হবে, ফ্লাইট আছে, সব মিলিয়ে আর দ্বিতীয়বার কোনোভাবেই ভাবা যাচ্ছিল না যে ওই আইল্যান্ডটাতে আরেকবার ফিরে গিয়ে যদি অফিসটাতে কার রেন্টালের গিয়ে ক্যামেরাটা খোঁজ করতাম। নিজেদের গাড়িতে করে যাতায়াত হলে আলাদা ব্যাপার ছিল, বাট যখন ফ্লাইটের ব্যাপার তখন তো আর হাতে কিছু থাকে না, সেই জন্য সেই সময় মতোই সমস্ত কিছু কাজ গুটিয়ে পাটিয়ে নিতে হবে, না হলে তো আবার ফ্লাইটের টিকিট বা ফ্লাইট সমস্তই এদিকটাও গন্ডগোল হয়ে যাবে। তো সেজন্য আমরা মোটামুটি ঠাকুরের ওপরে সব ছেড়েই দিয়েছিলাম। তো যাই হোক, এবার বেরিয়ে পড়েছি। আর এই জানেন তো এই জায়গাটা যেখানে আমাদের অমন সুন্দর একটা এয়ারবিএনবি ছিল, নাম লুকিলো, আর এই যে পাশে যে দোকানগুলো পেরিয়ে যাচ্ছে
অ্যাকচুয়ালি এগুলো বলতে গেলে গুমটি। তো এখানটাকে বলে হচ্ছে লুকিলো কিয়স্ক। এখানে সমস্ত রকমের সি ফুড দিয়ে রান্না সব কিছু এখানে পাওয়া যায়। মানে মোটামুটি যারা বিচে ঘুরতে বেড়াতে আসে তারা সকলেই এখানটার থেকে, এই লুকিলো বিচে যারা আসেন আর কি, এই লুকিলো কিয়স্ক থেকে খাওয়া দাওয়া সেরে ফেলেন। আর নানান ধরনের পুয়ের্টোরিকান ডিশ যেগুলো খুব নতুনত্ব সেগুলো এখানে পাওয়া যায়। চিকেনটাকে কীরকম একটা অদ্ভুত রকম জিলিপির মতো করে ভেজে দিল। এরকমই একটা বিচে কখনো আমরা খেয়েছিলাম, ওরিও বিস্কিট হয় না, ওরিও বিস্কিটকে বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজেছিল। উফ, কি চরম জঘন্য খেতে, মানে অদ্ভুত অদ্ভুত মনে হয় দেখে যে বাহ, বুঝি খেতে খুব ভালো লাগবে। ওই হয় না যে প্রেজেন্টেশনটা খুব সুন্দর করতে হয়, তো প্রেজেন্টেশনে দেখেই যাতে মানুষের চোখ মন আকৃষ্ট হয় সেরকম অ্যাট্রাক্ট হয়ে আর নিয়েছিলাম। তারপরে খেতে ভীষণ জঘন্য লেগেছিল। তো যাই হোক, আমরা এয়ারপোর্টের কার রেন্টাল সার্ভিসে গাড়ি জমা দিয়ে এখন এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি। কিন্তু বুকের মধ্যে সেই একটা ধুকধুকানি চলছে যে ক্যামেরাটা কি হবে। মাঝখানে আরেকবার কথা বললাম, তখন কথা বলতে ওনাদের যে ওনার ছিলেন তিনি ফোনটা ধরেছিলেন। তো তিনি জানিয়েছেন যে ঠিক আছে, আমি জানাচ্ছি। এক পা করে বাড়ির দিকে এগোচ্ছি আর ভাবছি যে পুরো বেড়ানোটাই রয়ে গেল সেই ক্যামেরাটা বন্দি হয়ে। আর ক্যামেরাটাকেও ফেলে যেতে হচ্ছে, যে কিনা 3 বছরের সঙ্গী ছিল। এয়ারপোর্টের সবগুলো সাংঘাতিক রকমের সুন্দর করে সাজানো থাকে, আর যার জন্য মনে হয় মন খারাপ থাকুক আর যাই থাকুক, দাঁড়িয়ে দেখতে আর দোষ কী। তো আমরা এখানে একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম যে কি কি পাওয়া যায়, আর তার সঙ্গে সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তো এখান থেকে একটা কফি আর টুকটাক কিছু স্ন্যাক্স উঠিয়ে নিচ্ছিলাম। তো টেনশনে কফিটা নেওয়া হয়েছে আর কিনেছিলাম আর একটা ক্রজেন্ট আর একটা স্যান্ডউইচ, দুটোই দ্বীপ রেখে চলে এসেছে। মানে কেনা হয়ে গিয়েছিল, তারপরে দোকানে রেখে আর শুধু কফিটা নিয়েছে, আর ওই দুটো জিনিসের যে প্যাকেট দিয়েছিল সেটাই নিতে ভুলে গেছে। আর এর কারণই হলো যে লাস্টবারের মতো, মানে এইখান থেকে পুয়ের্তো রিকোর এয়ারপোর্ট থেকে যখন আমরা ফোন করলাম, আবার প্রায় ওই 10টা মতো বাজে, তখন ওখানে যিনি ওনার তিনি ফোন ধরে জানালেন যে উনি কোনো ক্যামেরা পাননি। এটা তো জাস্ট অবাক ব্যাপার যে আমরা যেটা সন্ধেবেলায় গিয়ে কালকে দেখে এসেছি সেটা এরা কি করে বলতে পারে। সেই জন্যই বলছিলাম যে সময় খারাপ থাকলে এই সবই ঘটে। এটা টোটালি মনে হচ্ছিল পায়ের তলা থেকে এবার সত্যিই মাটিটা সরে যাচ্ছে। যাই হোক, চলুন, ফ্লাইটে গিয়ে তো উঠতে হবে, বাড়ি তো ফিরতে হবে, তারপর না হয় আবার দেখা যাবে যে কি করা যায়। চলুন তবে, আজকের মতো প্লেন তো আকাশে উঠতে শুরু করে দিয়েছে, তবে এক রাশ মন খারাপ আর উৎকণ্ঠা মনের মধ্যে যেন দলা পাকাচ্ছে। এত সুন্দর একটা জায়গা ঘুরলাম, তবে শেষটা আর ঠিকঠাক শেষ হলো না। কোনো রকমে 3.5 ঘন্টা চোখ বন্ধ করে নানা রকম আকাশ পাতাল ভাবতে ভাবতে প্লেনে বসে কাটিয়ে এসেছিলাম। আর তার সঙ্গে আমি এটাও তখন ভাবতে শুরু করে দিয়েছিলাম যে কিভাবেই বা আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরবো, যে কি কি দেখলাম। পুয়ের্তো রিকো তবে খুবই সুন্দরী। এমনিতে পুয়ের্তো রিকো কথাটা স্প্যানিশের। স্প্যানিশ ভাষায় পুয়ের্তো রিকো শব্দের অর্থ হলো, পুয়ের্তো অর্থ হলো বন্দর, আর রিকো কথার অর্থ হলো ধনী, অর্থাৎ কিনা ধনী বন্দর। তো এটা যখন স্প্যানিশ ঔপনিবেশিক প্রথম পুয়ের্তো রিকোতে এসেছিলেন সেই সময় থেকেই এই নাম দেওয়া হয়েছে। তো যাই হোক, আর তার মধ্যে দেখার মতো তো ছিল আরও অনেক কিছু, যার মধ্যে কিছু কিছু আমরা দেখেছি আর বাকি কিছু সত্যিই বাকি থেকে গেছে। যদিও এই 3 দিনের মধ্যে এত কিছু সম্ভব নয়, তবে পুয়ের্তো রিকোর স্পেশালিটি কিন্তু বায়োলুমিনেশন বলে একটা জিনিস, যেটা কিনা একটা জায়গায় জলের মধ্যে কায়াক করে যেতে হয়, আর সেই জায়গার জলটা অদ্ভুত রকমের মনে হয়, নিচে যদি বিদ্যুৎ চমকায় হাত টাত ডোবালে বা জোনাকি জ্বললে যেরম লাগে দেখতে,
সেই রকমই লাগে। তো যেহেতু কায়াক করে যেতে হয় ওই জন্য আমরা ওটা বাদ রেখেছিলাম, কারণ রনকে নিয়ে কায়াকে করে ওই রাতের দিকে যাওয়া সম্ভব হবে না, তার জন্য ওটা আর আমরা চেষ্টাও করিনি। তবে যে কটা জায়গা ঘুরেছি আর যতটুকু ঘুরেছি ততটুকু রইল আগের দুটো ব্লগ সঙ্গে এই ব্লগটার মধ্যে। চলুন এবারে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আর সব কিছু বলতে বলতে পৌঁছে গিয়েছি যেখানে আমাদের গাড়িটা পার্কিং করে গিয়েছিলাম, সেই হোটেলের পার্কিং লটে। হোটেলটা থেকে সেদিন গিয়েছিলাম সকালে, কিন্তু মানে যেই আনন্দ নিয়ে গিয়েছিলাম এখন ফিরে এত মজা করে এত ভালো ঘুরে আর সেই আনন্দটাই যেন ফিল করতে পারছি না। কারণ তা তো বললাম এতক্ষণ ধরে, তো অনেক চেষ্টা করলো কিন্তু ওনারা কিছুতেই মানতে চাইছেন না যে আমরা ওটা ফেলে এসেছি। মানে এত সমস্ত কিছুর ভিডিও তোলা হয় কিন্তু ওই সময়ে মাথাটা এত গন্ডগোল হয়ে গিয়েছিল, ফেরি ছেড়ে দেবে, তারপরে গিয়ে আজকে ফ্লাইট আছে, সব মিলিয়ে আসা যাবে না, আর হারিয়ে গেলে কি হবে, সব মিলিয়ে। আর এটা খেয়াল পড়েনি যে আমরা যে গাড়ি থেকে দেখতে পাচ্ছিলাম, যে বলছিলাম যে ভিডিও করে নিলে বা একটা ফটো তুলে নিলে সেটার তাহলে ওদের এভিডেন্স হিসেবে পাঠানো যেত। এই যে ওরা একেবারে সঙ্গে মানে মুখের উপরে ডিনাই করে দিচ্ছে যে না আমরা পাইনি, ওরাও ভিডিও তুলে পাঠিয়েছে। তো বাট সেটা কোনো মানে মিনিংলেস, ওরা কখন ভিডিও তুলেছে তার আগে কে কি করেছে সেটা কিছুই জানি না। মানে এটাই খারাপ লাগছে যে এত সুন্দর সুন্দর জায়গা ছিল, স্পেশালি বিচটা ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কিন্তু সেটা তো হবে না। ওই ছোটোখাটো রিলস শর্টসের মাধ্যমে হয়তো দেখানো যাবে, কিন্তু বড় যে একটা তোলা হয়েছিল। যাই হোক, ড্রোন ভিউগুলো তবে আছে, কিন্তু সমস্ত জায়গার নেই, কিছু কিছু আছে। এখন তো এখানে পৌঁছে গেছি, বাড়ি ফিরি ভারাক্রান্ত মন নিয়ে। এখন আমরা যেখানে আছি সেটা হলো গিয়ে চার্লট। তো এখান থেকে প্রায় 2.5 ঘন্টা মতো গাড়ি চালিয়ে আবার যাব, গিয়ে আমাদের বাড়িতে পৌঁছতে পারবো। তো তার আগে ভাবলাম যে একটু কিছু খাওয়া দাওয়া সেরে নিই, একেবারে ডিনার বললেই চলে। তো সেজন্য আমরা এখানকারই কাছাকাছি একটা রেস্টুরেন্ট খুঁজে ঢুকেছিলাম। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে কোলাপাসি ইন্ডিয়ান ক্যান্টিন। তো এখানের মোটামুটি ওই খাবারগুলো বাফে সিস্টেমে সাজানো ছিল, সেখান থেকে টেস্ট করো, টেস্ট করে তারপরে গিয়ে যেটা ভালো লাগবে সেটা ওনাদের বলে দিতে হবে, ওনাদের বোল সিস্টেম সেই কোয়ান্টিটি অবধি নিতে হবে। তো আমরা নিয়েছিলাম লাচ্ছা পরোটা, কাজু চিকেন আর বাটার চিকেন। তো কাজু চিকেন আর বাটার চিকেন দুটোই খুব ভালো করেছিল, আর পরোটাগুলো নিয়ে কোনো কথাই হবে না, এত সফট ছিল। যাই হোক, সমস্তটাই খুব ভালো ছিল, কিন্তু খাবারগুলোও যেন মুখ দিয়ে নামছে, মনে হচ্ছে ওই একটা দুঃখ বিদে বিদে নামছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে এবার আমরা গাড়ি ছাড়লাম ওই 2.5 ঘন্টা রওনা দেব বলে। আর তার সঙ্গে এখনও আশা ছাড়িনি যে ক্যামেরাখানা ফিরে পাবো না। ভাবছি হয়তো যদি কোনোভাবে কোথাও থেকে পান আর বলেন যে পেয়েছি, তাহলে বলবো যে একটু স্পিড পোস্ট করে দিতে। তো চলুন, এখন রাস্তায় দেখছি বৃষ্টিও পড়ছে, আর তার সঙ্গে ব্লগটাও এখানে শেষ করি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু পারলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পারলে একটু ফলো আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।